হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতোই ভূত এফেক্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি মাহিন আপনাদের সাথে। আজকে আমরা কবরস্থানের কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। গত এপিসোডে আমরা কালো জাদুর একটা ঘটনা শুনেছিলাম, খুবই ভয়ঙ্কর ছিল বলা যায়। এবং এই এপিসোডে চেষ্টা করেছি ভয়ঙ্কর কিছু কবরস্থানের ঘটনা আপনাদের সামনে পরিবেশন করার। তো বেশি কথা না বলে বা আপনাদেরকে অপেক্ষা না করিয়ে ডিরেক্ট ঘটনাতে চলে যাচ্ছি। ধন্যবাদ। যেভাবে লেখা আছে সেভাবে পড়ে শোনাচ্ছি। রাত তখন প্রায় 2টা। নিশুতি রাতে কুয়াশার চাদরে ঢাকা গ্রামের পাশে পুরনো শ্মশান ঘাট। শোনা যায় এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। কেউ কেউ বলে শ্মশানের পুরনো বটগাছের নিচে নাকি রাত বিরাতে কারোর কান্নার শব্দ ভেসে আসে। কিন্তু এসব কুসংস্কারে বিশ্বাস করতো না রাজীব। বলে রাখা ভালো, রাজীব হচ্ছে আমার খালাতো ভাই। শহরে পড়াশোনা করা যুবক, যুক্তিবাদী মন তার। একদিন বন্ধুরা মিলে গল্প করতে করতে শ্মশানের প্রসঙ্গ উঠল। সবাই ভয় পাচ্ছিল, কিন্তু রাজীব হাসতে হাসতে বলল, শ্মশানে ভূত থাকলে আমি আজ রাতেই দেখে আসব। বন্ধুরা তাকে নিষেধ করল, কিন্তু সে শুনল না। রাত 1টার দিকে একাই চলে গেল শ্মশানে, হাতে শুধু একটা টর্চ লাইট আর মোবাইল। শ্মশানে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখল। রাজীব মনে মনে ভাবল, হয়তো সকালে কাউকে পোড়ানো হয়েছে এখানে। সে এটা ভাবতে ভাবতে সামনের দিকে এগোতে লাগলো এবং সে অনুভব করলো বাতাসে একটা পোড়া গন্ধ ছড়িয়ে আছে। হঠাৎ কোথা থেকে যেন শিয়ালের চিৎকার ভেসে ওঠে। রাজীব একটু থমকালো, কিন্তু ভয় পেল না। সামনে এগোতেই সে দেখল বট গাছের নিচে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে। রাজীব ভাবল হয়তো তার বন্ধুদের কেউ হবে, তাকে ভয় দেখাতে এভাবে দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে ঘুরে তার মুখের দিকে ফিরল। রাজীব দেখল এ যেন চোখ না, চোখের জায়গায় যেন শূন্যতা, পুরো চোখ সাদা হয়ে আছে। এই দৃশ্য দেখে রাজীব আর স্থির থাকতে পারল না। পিছনে দৌড় দিতে লাগলো, কিন্তু পার নড়ল না। মনে হলো কেউ শক্ত করে তার পা ধরে রেখেছে। হঠাৎ চারপাশে একটানা কান্নার শব্দ হতে লাগলো। বাতাসে ছাই উড়ে এসে তার গায়ে পড়তে লাগলো। ভয়ঙ্কর সেই মুহূর্ত যেন থমকে গেল, জমে গেল একেবারে রাজীব। তারপরেই রাজীব সেখানে জ্ঞান হারালো। ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগে গ্রামের লোকজন শ্মশানের পথ ধরে যাচ্ছিল। হঠাৎ তারা দেখলো রাজীব অচেতন হয়ে পড়ে আছে বটগাছের নিচে। শরীর ধূসর ছাইয়ে ঢাকা, ঠোঁট শুকিয়ে গেছে, আর কপালে গরম ছাই দিয়ে লেখা, ফিরে এসো না। সেদিনের পর থেকে রাজীব আর কখনো রাতে একা বের হয়নি, কারণ সে জানে শ্মশানের আত্মারা সত্যি বিদ্যমান। এই বলে ঘটনা শেষ করলো শফিউল। তো এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করি সকলের ভালো লেগেছে। কমেন্টে জানাবেন কেমন হয়েছে প্রথম ঘটনাটি। আপনিও যদি চান যে আপনার ঘটনাটি ভূত এফেক্টে প্রচার হোক, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে থাকা জিমেল অ্যাকাউন্টে আপনি আপনার পছন্দের ঘটনাটি পাঠিয়ে দেবেন, এবং ঘটনা সিলেক্টেড হওয়ার পর আমরা আপনাকে মেল করে জানাবো যে কোন এপিসোডে ঘটনাটি প্রচার হবে। ধন্যবাদ। তো বন্ধুরা, এখন চলে যাব আমরা ডিরেক্টলি সেকেন্ড ঘটনাতে, কথা না বাড়িয়ে। ঘটনাটা যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার এক বড় ভাই একদিন গ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা দেখে বাড়ি ফিরছিলেন। রাত তখন 2:30 মতো হবে। তাদের বাড়ি থেকে একটু পশ্চিম দিকে একটা সামাজিক কবরস্থান আছে। সেখানে গ্রামের অনেকেরই কবর আছে। বলে রাখা ভালো যে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন তিনি একা ছিলেন, সেজন্য কিছুটা ভয় পেলেও তিনি নিজেকে সামলে নিয়েছিলেন। তিনি আস্তে আস্তে বাড়ির দিকে আগাতে লাগলেন এবং একটা পর্যায়ে বাড়ির আগে যে কবরস্থানটি ছিল সেখানে চলে আসলেন। তখন হঠাৎ কেন জানি তার খুব ভয় লাগলো। তিনি একটা কবরের কাছে এসে ভয়ে দাঁড়িয়ে গেলেন। এমন সময় তিনি কোরআন পড়ার আওয়াজ শুনতে পেলেন। তিনি খেয়াল করলেন মসজিদের হুজুরের গলা। তিনি সাহস করে উঁকি মেরে হুজুরকে দেখে কবরস্থানে উঠলেন। গিয়ে হুজুরের পাশে দিয়ে বসলেন। হুজুর তাকে বললেন, এত রাতে এখানে কেন আসছো? তিনি বললেন, আমি বলি খেলা দেখে আসতেছিলাম হুজুর, কিন্তু কবরস্থানে আসার পর আমার ভয় করতেছে, এজন্য আপনাকে দেখা থাইমা গেলাম। কিন্তু এত রাতে আপনি এখানে কি করতেছেন? এই কথা বলার পর হুজুর আর কোনো কথা বললেন না।
শুধু এইটুকু বললেন, যাও তুমি বাড়ি চলে যাও। তখন আমার বড় ভাই হুজুরকে বললেন, আমার ভয় করে, আপনি যদি একটু দিয়ে আসতেন আমাকে। হুজুর রাজি হলেন এগিয়ে দিতে। দুজন মিলে রাতের অন্ধকারে চলতে লাগলেন। একটু আসার পরে হুজুর বললেন, যাও এবার চলে যাও। ভাইয়া বললেন, হুজুর আর একটু যদি দিয়ে আসতেন। এইভাবে হুজুর তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। তিনি তার মাকে ডেকে বললেন, তাড়াতাড়ি দরজা খোলেন, হুজুর আসছে। তার মা হুজুরকে নিয়ে ঘরে আসতে বলল। তিনি পিছন ফিরে দেখেন হুজুর নাই। পরের দিন তিনি হুজুরকে গিয়ে বললেন, হুজুর কাল রাতে আমাকে দিয়ে আসার জন্য আপনি আমাদের বাড়িতে গেছেন, কিন্তু ঘরে যাননি কেন? আম্মা খুব রাগ করেছে। শুনে হুজুর যেন আকাশ থেকে পড়লেন। বললেন, কই, আমি তো কাল আমার বাড়িতে ছিলাম, বাড়ি থেকে রাতের বেলা বের হয়নি তো। তখন আমার বড় ভাই হুজুরকে সবকিছু খুলে বলেন। এরপর কবরস্থানটির চারদিকে দেয়াল করে ঘিরে দেওয়া হলো, যাতে কেউ অজু ছাড়া উঠতে না পারে। এই বলে তিনি ঘটনা শেষ করলেন এবং এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটা দেখা যাচ্ছে যে খুব কমন, মানে এটা অনেক জায়গাতেই এরকম ঘটনা আমরা শুনতে পাই যে রাতে বাড়ি ফেরার সময় কেউ পথ এগিয়ে দিয়েছে বা এরকম কিছু। বাট ডেঞ্জারাস থিং ইজ, এর থেকেও বেশি কিন্তু হয়ে থাকে অনেক সময়। দেখা যাচ্ছে যদি ভালো জিন হয় তাহলে এরকম কিছু একটা হবে যে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে বা আপনাকে পথ দেখিয়ে দিবে, বা আপনার সাথে সাথে থেকে যে খারাপ যে অ্যান্টিটিগুলো আছে, যে খারাপ জিনগুলো আছে, ওদের থেকে আপনাকে একটা প্রোটেকশন দিবে। এরকম ঘটনা কিন্তু আমরা শুনি মাঝে মাঝে। কিন্তু যদি ভালো জিনের জায়গায় খারাপ জিন হয় তাহলে কিন্তু ঘটনাটা অন্যরকম হয়ে যায়। দেখা যায় যে ওই ধরনের পিচাস প্রকৃতির জিনেরা আপনাকে ভুল রাস্তায় নিয়ে যাবে এবং একটা পর্যায়ে মেরে ফেলবে, বা আপনাকে পজেস করে আপনার একটা কোনো ক্ষতি করার চেষ্টা করবে। এই ধরনের ঘটনা খুব শীঘ্রই নিয়ে আসতে যাচ্ছে আমাদের পরবর্তী এপিসোডগুলোতে। সেজন্য সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমাদের লাস্ট এবং ফাইনাল যে স্পেশাল ঘটনাটি রয়েছে, লাশ চুরির ঘটনা, সেটাতে চলে যাব। যেভাবে লেখা আছে ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। রাতের অন্ধকারে দুই লোক কবরস্থানে উত পেতে আছে। একটু পর এখানে কবর দেওয়ার জন্য একটা লাশ নিয়ে আসা হবে। এরা দুইজনই ওই লাশের জন্যই অপেক্ষা করছে। বলে রাখা ভালো যে লাশটা কোনো সাধারণ লাশ না, বজ্রপাতে মৃত্যু হয়েছে তার। আর এরকম লাশের চাহিদা কিন্তু অনেক। এরকম লাশ থেকে অনেক বিদ্যুৎ উৎপাদন করা যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর লোক দুইটা বিরক্ত হয়ে উঠল এবং একজন আরেকজনকে বলল, বাসার ভাই, ওরা লাশ আনতে এত দেরি করছে কেন? প্রথম লোকটার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। তখন দ্বিতীয়জন বলে উঠল, আর একটু অপেক্ষা করেন শফিক ভাই, ওই তো দূরে কিছু আলো দেখা যাচ্ছে, মনে হয় ওরা লাশ নিয়ে আসতেছে। লুকিয়ে পড়ুন, আমাদের দেখে ফেলে তো আবার সমস্যা আছে। দ্বিতীয় লোকটি এই কথাটি বলেই লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর কিছু লোক লাশ নিয়ে এলো। কবর আগে থেকে খোঁড়া আছে। ওরা লাশটা কবরে রেখে দাফন করে দিল। আড়াল থেকে বাশার এবং শফিক অপেক্ষার প্রহর করল, কবে এরা লাশটাকে কবর দিয়ে চলে যাবে। তখন লোকগুলো লাশ কবর দিয়ে থেকে গেল লাশ পাহারা দেওয়ার জন্য। তারা জানে এই লাশ চুরি হওয়ার সম্ভাবনা আছে। আড়াল থেকে এটা দেখে আরও বেশি বিরক্ত হয়ে উঠল বাশার ও শফিক। তখন প্রথম লোকটি বলে উঠল, চল বাশার ভাই, এখন কাজ হবে না, মধ্যরাতে আবার আসবো এই লাশ চুরি করার জন্য। দ্বিতীয় লোকটি এতে রাজি হয়ে গেল। তো যেই বলা সেই কাজ, তারা সেখান থেকে চলে গেল। দুজন ব্যর্থ আশা নিয়ে ফিরে গেল। যথারীতিভাবে তারা বাড়ি যেয়ে খাওয়া দাওয়া শেষ করে অপেক্ষা গুনল কখন মধ্যরাত হবে। রাত তখন 2টা কি 2:30 হবে। গভীর রাত। বাসার শুনতে পেল বাহির থেকে তাকে কেউ ডাকছে, বাসার ভাই, ও বাসার ভাই। ঘর থেকে বাসার বলে উঠল, আসছি শফিক ভাই, দাঁড়াও। বাসার তাড়াহুড়া করে উঠে বের হলো। দুজনে এগিয়ে চলল লাশ চুরি করতে। কবরস্থানে এসে দেখলো কবর আগে থেকেই খোঁড়া, তার মানে কেউ তাদের আগে এসে লাশ চুরি করে নিয়ে গেছে। শফিক ভাই, এইটা কি হলো? কথাটি বলে পিছনে ঘুরল বাসার। সাথে সাথে চমকে উঠল সে। দেখল একটা বীভৎস চেহারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যেন ঝলসে গেছে। আশেপাশে কোথাও শফিক নেই। ঠিক তখনই বাসার ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? তখন সে অবয়বটি জবাব দিল, আমাকে চিনলে না? আমাকেই তো চুরি করতে এসেছো।
তখন বাশার বলল, না আমি চুরি করতে আসিনি। কথা শেষ না হতেই দৌড় দিল বাশার। এদিকে শফিক ভাই বাশারকে ডাকার জন্য তার বাসায় গেল। বাশারকে না পেয়ে ভাবল বাশার মনে হয় একা একাই লাশ চুরি করতে গেছে, তাকে না জানিয়ে। তখন তিনি মনে মনে ক্রোধান্বিত হয়ে জোরে জোরে পা চালিয়ে কবরস্থানে গেল। হঠাৎ থমকে দাঁড়ালো। সে টর্চ লাইটের আলো নিভিয়ে দিল। সে দেখল বাশারের মাথা বজ্র লাশের কবরে গেঁথে আছে। ধীরে ধীরে সে মাটির দিকে তলিয়ে যাচ্ছে, আর একটা বীভৎস চেহারা কবরের পাশে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে হাসছে। শফিক ভয়ে দৌড় দিতে চাইল, কিন্তু তার পাটা কিসে যেন আটকে গেছে। দেখলো একটা লতা তার পা পেঁচিয়ে গেছে এবং লতাটা তাকে টেনে কবরের দিকে নিয়ে যাচ্ছে। জোরে জোরে কাঁদতে লাগলো শফিক। চোখের সামনে সে তার বন্ধুকে কবরের ভিতর ঢুকে যেতে দেখছে। তার ভাগ্যেও একই পরিণতি অনুমান করলো সে। ভয়ে ভয়ে বলল, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো লাশ চুরি করব না। তখন ভয়ঙ্কর অভয়টি বলে উঠল, কেন শফিক ভাই, আমাকেই তো চুরি করতে এসেছেন, এখন কি চুরি করবেন না? বীভৎস এক মুখ থেকে ভয়ঙ্কর কণ্ঠে বের হলো কথাগুলো। তারপর সে তার ঝলসানো এক হাত দেখিয়ে বলল, এই যে আমার হাত দেখছেন, এখানে একটা আঙ্গুল নেই। আঙ্গুলটা যেখানে আমার মৃত্যু হয়েছে সেখানে ঝলসে পড়ে গেছে। চলেন শফিক ভাই, আঙ্গুলটা খুঁজতে হবে, তারপর আমি আর বাশার ভাই আর আপনি একসাথেই খবরে থাকবো। শফিক ভয়ে ভয়ে হাঁটতে লাগলো বজ্র লাশের সাথে। এক জায়গায় এসে ওরা আঙ্গুল খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর বজ্র লাশ খুশিতে লাফিয়ে উঠল। পেয়েছি, আমার আঙ্গুল পেয়েছি বলে সে তার ডান হাতে আঙ্গুল লাগিয়ে দিল। অদ্ভুতভাবে লেগে গেল আঙ্গুলটা। তারপর তারা আবারও এলো কবরের পাশে। শফিক যেন তার দিশা হারিয়ে ফেললো হঠাৎ। সে তখন নিচ থেকেই কবরে নামতে লাগলো, আর পাশ থেকে লাশটি লাফাচ্ছে। আপনা আপনি শফিকের পা দুইটা উপরের দিকে উঠে গেল, মাথাটা নিচের দিকে, আর সে শূন্যে ভাসতে লাগলো। ধীরে ধীরে তার মাথাটা কবরে স্পর্শ করলো। হঠাৎ মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। শফিকের হুঁশ ফিরে এলো তখন। তাড়াতাড়ি করে সে কবর থেকে উঠে আল্লাহর নাম নিয়ে এক দৌড় দিল। সে যখন পিছন ফিরে তাকালো তখন সে দেখলো লাশটি বাশার ভাইয়ের শরীরটাকে নিয়ে কবরে চলে গেল এবং নিচ থেকে মাটি তাদের কবরটি ভরাট করে দিল। এই দৃশ্য দেখে সে সরাসরি দৌড় দিয়ে কবরস্থান থেকে মসজিদে চলে গেল এবং ইমাম সাহেবকে ঘটনাটি খুলে বলল। তারপর নামাজ শেষ করে সবাই কবরস্থানে চলে এসে দেখলো কবরটা ঠিক সেইভাবে আছে যেভাবে দাফন করা হয়েছিল। তখন তারা কবরটা আবার খুলে দেখলো বাশারের মৃতদেহ এবং সেই সাথে সে লাশটি সেখানেই যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেভাবেই রয়েছে। তখন তারা বাশারের লাশটা কবরস্থান থেকে উঠালো এবং দেখলো যে বিভিন্ন জায়গায় কাটা দাগ, আঁচড়ের দাগ এবং সাথে সাথে তার হাড়গুলো ভাঙা। লাশটি উঠানোর পর তারা সেটাকে গোসল করালো এবং জানাজা দিল। এই ঘটনাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। লিসেনার্স, এই ঘটনাটা এখানে শেষ না। ঠিক তার কিছুদিন পর ওই যে বন্ধু ছিল সে প্রতিনিয়তই রাতে স্বপ্ন দেখত ওই কবরস্থানটি এবং সেখান থেকে বাশারের আওয়াজ ভেসে আসতো। এভাবে একদিন তিনি মাঝরাতে ঘর থেকে বের হয় এবং পরের দিন আর ঘরে ফিরেননি। শোনা যায় যে তিনিও ঠিক একইভাবে সে কবরস্থানে মৃত্যুবরণ করেন। তো এই ছিল আমাদের শেষ এবং চূড়ান্ত ঘটনাটি। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে এবং আমাদেরকে অবশ্যই কমেন্টে বলবেন আমাদের ঘটনাগুলো কেমন লাগছে আপনার কাছে, কোন ঘটনাটা বেশি ভালো লাগছে। আমরা সেই ধরনের ঘটনাই পরবর্তীতে আনার চেষ্টা করব। এবং আপনি যদি চান যে আপনার ঘটনাগুলো আমরা আমাদের চ্যানেলে প্রচার করব, ভূত এফেক্টে আপনার ঘটনা প্রচার করতে চান, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা জিমেল অ্যাকাউন্টে আপনার ঘটনাটি পাঠিয়ে দেবেন। আপনার ঘটনাটি সিলেক্টেড হলে আমরা আপনাকে মেল করে জানিয়ে দেব যে কোন এপিসোডে আপনার ঘটনাটি আমরা প্রচার করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী এপিসোড পর্যন্ত আপনাদের সবাইকে